বেশ, তো সলিউশন বা দ্রবণ চ্যাপ্টারের লাস্ট পার্ট সেটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টিস, এবং কলিগেটিভ প্রপার্টিস এর বাংলা হচ্ছে সংখ্যাগত ধর্ম। সংখ্যাগত ধর্ম, তো এটাই আমরা আজকে পড়বো। সংখ্যাগত ধর্ম বলতে কি বোঝায়? আমরা জানি একটা দ্রবণের মধ্যে কি কি থাকে, দ্রাবক থাকে প্লাস দ্রাবক থাকে। একটা দ্রবণের এমন কিছু কিছু প্রপার্টি আছে যে প্রপার্টিটা সেই দ্রবণে উপস্থিত শুধুমাত্র দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে। কোন দ্রাব আছে সেটাও ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে কতগুলো আছে। একটা দ্রবণের যে সমস্ত প্রপার্টি শুধুমাত্র দ্রবণে উপস্থিত দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে, কিন্তু দ্রাবকণার প্রকৃতির উপর নির্ভর করে না। প্রকৃতির উপর নির্ভর করে না, অর্থাৎ দ্রাবকণাটা কি তার উপর নির্ভর করে না, কিন্তু দ্রাবকণা কি সংখ্যায় আছে, কি পরিমাণে আছে তার উপর নির্ভর করে। সেই প্রপার্টিকেই বলা হয় কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। এবার দ্রবণের মধ্যে এরকম কিছু প্রপার্টি আছে বললাম, সেই প্রপার্টিগুলো কি কি? এই সংখ্যাগত যে ধর্ম, একটা দ্রবণের কোন কোন ধর্ম শুধুমাত্র দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে সেটা আমাদের জানতে হবে। তো এরকম 4টে ধর্ম আছে। সেই 4টে প্রপার্টি, সেই 4টে ধর্ম শুধুমাত্র দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে। তারা কি কি? প্রথমটা হচ্ছে বাষ্প চাপের, লিখি এটা, বাষ্প চাপের আপেক্ষিক অবনমন। ইংলিশটাও লিখে দিই, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। লোয়ারিং অফ ভেপার প্রেসার মানে বাষ্পচাপের অবনমন, আর রিলেটিভ মানে হচ্ছে আপেক্ষিক, তার মানে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। সেকেন্ডটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। স্ফুটনাঙ্কের উন্নয়ন, এর ইংরেজিটা হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। ELEVATION, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। তারপরেরটা হচ্ছে হিমাঙ্কের অবনমন। হিমাঙ্কের অবনমন সেটা হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ফোর্থ হচ্ছে অভিস্রবণ চাপ। অভিস্রবণ চাপ, এই অভিস্রবণ চাপের কিছুটা অংশ আমরা এর আগে ছোট ক্লাসে হয়তো বায়োলজিতে পড়েছি, তো সেটা আবার পড়তে হবে, কিন্তু এখানে সলিউশন বা দ্রবণের রেসপেক্টে, এবং আমরা দেখবো সেখানে যে কিভাবে দ্রাবকণার সংখ্যা অভিস্রবণ চাপের উপর বিভিন্ন প্রভাব ফেলে। অভিস্রবণ চাপের ইংরেজি হচ্ছে অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার। তো আজকের ক্লাসে আমরা এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এবং স্ফুটনাঙ্কের উন্নয়ন এই দুটো দেখবো। পরের দিন আমরা দেখবো হিমাঙ্কের অবনমন, অভিস্রবণ চাপ, এবং তারপরে আরেকটা আছে যে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি, সেটা আমরা পরের ক্লাসে দেখবো। অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি, তো এটা নর্মাল কলিগেটিভ প্রপার্টি, আর সেটা হচ্ছে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি। বেশ, এখানে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা তো বললাম যে একটা দ্রবণের কিছু কিছু প্রপার্টি, অর্থাৎ এই 4টে প্রপার্টি, এটা দ্রবণে উপস্থিত দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে। কিন্তু কথা হচ্ছে সেটা কি যে কোনো দ্রাব থাকলেই হবে, যে কোনো ধরনের দ্রাব থাকলেই হবে, না তারও এই দ্রাবেরও কিছু বিশেষত্ব রয়েছে যে এই ধরনের কিছু দ্রাব থাকলে তাহলেই হবে? তার উত্তর হচ্ছে হ্যাঁ, দ্রাবেরও কিছু বিশেষ ক্রাইটেরিয়া রয়েছে যে এই ধরনের দ্রাব যদি হয় বা দ্রবণটা যদি এই ধরনের হয়, তাহলেই শুধুমাত্র এই 4টে প্রপার্টি দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করবে। তাহলে দ্রাবটা কেমন হতে হবে? এই কলিগেটিভ প্রপার্টি শো করার জন্য দ্রাবটাকে কেমন হতে হবে? দ্রাবটাকে হতে হবে কঠিন, দ্রাবটাকে হতে হবে অনুদ্বায়ী। অনুদ্বায়ী মানে যেটা যার থেকে বাষ্প তৈরি হয় না, অনুদ্বায়ী। তড়িৎ অবিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য,
তার মানে দ্রবণে দিলে, দ্রবণে আসলে ওর তড়িৎ বিশ্লেষণ হবে না এবং সংযোজন অযোগ্য। তার মানে কি, ধরো আমি একটা দ্রাব্য এমন নিয়েছি এ, তাকে আমি দ্রবণে মেশালে সেটা এ থেকে A2 হয়ে যায়, তার মানে সংযোজন হয়ে গেল। এরকম যেন না হয়, কিংবা তড়িৎ বিশ্লেষণ যেন না হয়। ধরো আমি এ নিয়েছি, সে দ্রবণের মধ্যে গিয়ে সে বি বি প্লাস আর সি মাইনাস তৈরি করে বসলো, তড়িৎ বিশ্লেষণ হয়ে গেল। সেরকমও যেন না হয়। কঠিন হতে হবে অনুদ্বায়ী, মানে সেখান থেকে যেন বাষ্প তৈরি না হয়। ওটা দ্রবণে দিলে সেইটার থেকে যেন, এই দ্রাব্য থেকে যেন বাষ্প তৈরি না হয়। তাহলে দ্রাব্যটা হতে হবে এরকম। পরীক্ষায় কোশ্চেনও এসছে যে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্মের জন্য এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দিয়ে এসেছিল, যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটা সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি, তাহলে তার ক্ষেত্রেও এই ক্রাইটেরিয়া গুলো থাকবে, যে এমন দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য যেখানে দ্রাবটা হচ্ছে কঠিন কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য সংযোজন অযোগ্য। সিমিলারলি দ্রবণটা, এটা হচ্ছে দ্রাবক কেমন হতে হবে, আর দ্রবণটা কেমন হতে হবে? দ্রবণটা হতে হবে একটা লঘু দ্রবণ, বা ইংলিশে ডাইলিউট সলিউশন। একটা লঘু দ্রবণ বা ডাইলিউট সলিউশন হতে হবে। বেশ, এটুকু আশা করি বোঝা গেল। এবার আমরা প্রথম পার্টটা শুরু করব, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার বা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। ধরা যাক একটা পাত্রে কিছুটা বিশুদ্ধ দ্রাবক রয়েছে, বিশুদ্ধ দ্রাবক, তার বাষ্পচাপকে আমরা এরকম P0 দিয়ে ডিনোট করি, বিশুদ্ধ হলে P0। এবং সেই দ্রাবকের মধ্যে আমি কিছুটা দ্রাব মেশাচ্ছি। দ্রাবটা কেমন? সেই কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য সংযোজন অযোগ্য একটা দ্রাব মেশালাম। হয়ে এখানে দ্রাবক ছিল, এখানে হয়ে গেল দ্রবণ। এই দ্রবণের বাষ্পচাপ তখন যদি P হয়, তাহলে আমরা বলেছিলাম যে এই Pটা কম হবে, P হবে লেস দ্যান P0। কারণ কি, বিশুদ্ধ দ্রাবকের দ্রাবক অণুগুলো এরকম দেখা যাচ্ছে 1 2 3 4 5, এখানে উপরে 5টা দ্রাবক মলিকিউল ছিল, কিন্তু যখন দ্রবণ হয়ে গেল, উপরের এই যে 5টা পজিশন, তার মধ্যে কিছু দ্রাবও চলে এসছে। দেখা গেল এখানে হয়তো দ্রাবক, দ্রাব, এখানেও দ্রাব। তাহলে আগে আমি 5টা থেকে ভেপার পাচ্ছিলাম, কিন্তু এখন পাচ্ছি 3টে থেকে ভেপার পাচ্ছি। তার মানে আমি বাষ্প কম পাচ্ছি। কম বাষ্প পেলে আমার বাষ্প চাপও কম হবে। তাই এখানে দ্রবণের যে বাষ্পচাপ অর্থাৎ পিটা কম হবে P0 থেকে। এটা আমরা আগে পড়েছিলাম। তাহলে দ্রবণে আসলে বাষ্পচাপ কমে যায়, অর্থাৎ বাষ্পচাপের অবনমন হয়। বিশুদ্ধ দ্রাবক থেকে আমি যদি দ্রবণে যাই, আমার কি হয়? বাষ্পচাপের অবনমন হয়। তাহলে আমি লিখতে পারি বাষ্পচাপের অবনমন। অবনমন মানে কতটা কমলো। আগে P0 ছিল, কমে P হলো, তাহলে কতটা কমলো? P0 মাইনাস P, এখানে জিরোটা উপরে হবে, P0 মাইনাস P, এই পরিমাণ কমলো। তাহলে এটাই হলো বাষ্পচাপের অবনমন। এবার আপেক্ষিক অবনমন, আমার তো প্রপার্টিটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, অবনমনটা নয়। তাহলে আপেক্ষিক অবনমন কি? আপেক্ষিক অবনমনটা কি? ধরা যাক আমি 10 টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, রাস্তায় আমার 2 টাকা হারিয়ে গেল, আমার কাছে 8 টাকা থাকলো। তাহলে আমার টাকা যেটা আমার কাছে ছিল তার অবনমন কত হলো? 10 ছিল, এখন আমার কাছে 8 আছে। তাহলে অবনমন হচ্ছে এইটা, যেমন এখানে P0 মাইনাস P, সেরকম এটা হচ্ছে অবনমন। তাহলে এখানে আমি যদি বলতে চাই যে টাকার আপেক্ষিক অবনমন কত হলো, আপেক্ষিক মানে আমি তখন বলবো যে 10 টাকায় অবনমন হয়েছে 2 টাকা। তাহলে আপেক্ষিক অবনমন হবে একে কত? 2/10। অর্থাৎ আমি টোটালটা দিয়ে আলটিমেটলি ভাগ করছি অবনমনটাকে, এই 10 মাইনাস 8, এই অবনমনটাকে আমি টোটালটা দিয়ে ভাগ করছি, তাহলে আমি আপেক্ষিক অবনমন পাচ্ছি। তাই এখানেও তাই, আমি এই যে ডিফারেন্সটা,
P0 মাইনাস P অবনমনটাকে আমি টোটাল আগে যেটা ছিল আর কি, এই P0 এটা দিয়ে আমি ভাগ করব, তাহলে এটাই হয়ে যাবে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এবং এটাই হচ্ছে একটা সংখ্যাগত ধর্ম, নাকি এই জিনিসটাই শুধুমাত্র দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে? এই P0 কিন্তু P0 এর মধ্যে তো দ্রাব নেই, এই Pটা কিন্তু দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে না, দ্রাবকণার প্রকৃতির উপরেও নির্ভর করে। কিন্তু এই জিনিসটা P0 মাইনাস P/P0 এটা দ্রাব যাই থাকুক না কেন, ডাজন্ট ম্যাটার, কি আছে সেটা তার উপর নির্ভর করে না, কতগুলো আছে সেটা ম্যাটার করে। হলো আপেক্ষিক অবনমন কি আমরা বুঝলাম। এবার এটা নিয়ে আরো এগোবো আমরা। এই রিলেটেড রাউল্টের সূত্র আছে, সূত্রটাকে এইভাবে লিখবো, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। রাউল্টের সূত্র, এবার এর আগে আমরা একটা রাউল্টের সূত্র পড়েছিলাম, সেখানে বলা হয়েছিল এই যে এই কেসটা কনসিডার করে যে P0 P হবে, সরি P হবে P0 ইন্টু x1, এইটা ছিল রাউল্টের সূত্র আগে আমরা যেটা পড়েছিলাম। এই P কি? P হচ্ছে এই দ্রবণের বাষ্পচাপ, এই যে P0টা কি? P0 হচ্ছে এই বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ, সেটা হচ্ছে P0। আর x1 কি? আমি বলেছিলাম যে 1 যখন থাকবে তখন সেটা ইন্ডিকেট করছে দ্রাবকের জিনিস, দ্রাবকের প্রপার্টি। আর x মানে আমরা জানি মোল ভগ্নাংশ, তার মানে এটা অ্যাকচুয়ালি দ্রাবকের মোল ভগ্নাংশ, দ্রাবের নয়, দ্রাবকের মোল ভগ্নাংশ। এটা আমি আগে রাউল্টের সূত্র আমরা এটা পড়েছিলাম, সেখান থেকেই অ্যাকচুয়ালি আরেকটা সূত্রে আমরা আসব। এই সূত্র থেকেই আমরা এটা সমান কি হয় সেটা বের করব। কিভাবে করব দেখা যাক। দ্রাবকের মোল ভগ্নাংশ যদি x1 হয়, তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ আমি বলবো x2। তাহলে আমরা বলতে পারি x1 প্লাস x2 ইকুয়াল টু 1, কারণ একটা সলিউশনে দ্রাব আছে, দ্রাবক আছে। দ্রাবের মোল ভগ্নাংশ যদি x1 হয়, এটা যদি x2 হয়, তাহলে টোটাল মোল ভগ্নাংশের যোগফল হয় 1। তাহলে এটা আমরা জানি। এই ফর্মুলায় আমি এটা বসাই, দেখা যাক। এই ফর্মুলাটাকে আমি একটু অন্যভাবে লিখি, সেটা হচ্ছে P/P0 সমান x1 লিখতে পারি, আর দুপাশে আমি 1 থেকে বিয়োগ করতেই পারি, 1 মাইনাস P/P0 ইকুয়াল টু 1 মাইনাস x1। আর এখান থেকে এই বিয়োগটা করলে হবে P0 মাইনাস P/P0 হবে, এটা সমান হবে 1 মাইনাস x1। 1 মাইনাস x1 মানে কি? এই ইকুয়েশনটা ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, এই x1 টাকে যদি ওপাশে নিয়ে যাই, তাহলে তার মানে 1 মাইনাস x1 মানে হবে x2, তাহলে এটা হয়ে যাবে x2। P0 মাইনাস P/P0 এটা হয়ে যাবে x2, তার মানে এটাই তো সেই আপেক্ষিক অবনমন। এটা সমান হয়ে গেল x2। x2টা কি আমরা বলেছিলাম? x1 হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ। না x1টা হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ, হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ, দ্রাবের মোল ভগ্নাংশ। তার মানে আমি নর্মাল রাউল্টের সূত্র থেকে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের সূত্রটা বের করে ফেললাম। এটাকেই স্টেটমেন্ট আকারে আমি যদি বলি, সেটাই হবে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। আমি স্টেটমেন্টটা বলছি, ভিডিওটা যখন দেবো তখন শুনে লিখে নিস। সেটা হচ্ছে, কোন কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য সংযোজন অযোগ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের, দ্রবণটা কেমন হবে আমরা আগে স্লাইডেই বললাম, সেটাই বলেছে যে দ্রাবটা কেমন হতে হবে, দ্রবণটা কেমন হতে হবে। দ্রাবটা হতে হবে কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য সংযোজন অযোগ্য, এবং দ্রবণটা হতে হবে লঘু দ্রবণ। তাই সংজ্ঞায় বলছে, কোন কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য সংযোজন অযোগ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান, এই যে এটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, তার মান দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সমান। এটাই হচ্ছে বক্তব্য। ক্লিয়ার? বুঝতে পেরেছি। বেশ,
এরপর আমরা দেখব যে টেম্পারেচারের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা। উষ্ণতা, আমরা জানি টেম্পারেচার যদি বাড়ে, উষ্ণতা যদি বাড়ে, তাহলে বাষ্পচাপও বাড়ে। কিন্তু এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি বাড়বে? দেখা যাক। P0 মাইনাস পি বাই P0, এই P0 হোক বা P হোক, এরা সবাই তো বাষ্পচাপ। উষ্ণতা যদি বাড়ে তাহলে এই বাষ্পচাপও বাড়বে, এটাও বাড়বে, এটাও বাড়বে, আলটিমেটলি ভগ্নাংশের উপরেও বাড়বে, নিচেও বাড়বে। তার মানে ওভারঅল কোনো চেঞ্জ হবে না। ধরা যাক আমি একটা রেস্টুরেন্টে গেছি, সেখানে বিরিয়ানির যে দাম এবং স্টোনা দিয়ে বাই দিই এবং এগরোলের যে দাম, তার অনুপাত হচ্ছে 2:1। এবার গ্যাসের দাম বাড়লো, যে গ্যাসে রান্না হয় এলপিজি, সেই দাম বাড়লো, তাহলে বিরিয়ানিও যে পরিমাণ দাম বাড়ালো ওরা, এগরোলের দামও সেই পরিমাণ বাড়ালো, সেই অনুপাতে বাড়ালো। যে অনুপাতে বিরিয়ানির দাম বাড়লো সেই অনুপাতে এগরোলের দাম বাড়ালো, তাহলে আলটিমেটলি আমার অনুপাতটা তো সেমই থাকবে। এটাই ব্যাপার। সেজন্য উষ্ণতা বাড়লে বাষ্পচাপ গুলো চেঞ্জ হয়, উষ্ণতা চেঞ্জ হলে বাষ্পচাপ গুলো চেঞ্জ হয়, কিন্তু এটা যেহেতু তাদের অনুপাত, সেই জন্য এই ওভারঅল বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এই জিনিসটার কোনো চেঞ্জ হয় না। আমি বলবো যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, লিখে দিই এটা, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সেটা হচ্ছে উষ্ণতা নিরপেক্ষ, অর্থাৎ উষ্ণতার উপর ডিপেন্ড করে না। বেশ, এবং এই সূত্রটা, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটা পরীক্ষা একবার এসেছিল, যেটা কোথায় প্রযোজ্য এবং কোথায় প্রযোজ্য নয়। আমরা বলবো কোথায় প্রযোজ্য বা প্রযোজ্য নয় বলতে আমরা বলবো এটা এমন দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য যেখানে দ্রাবটা হবে কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য সংযোজন অযোগ্য এবং দ্রবণটা হবে একটা লঘু দ্রবণ। যে কোনো কলিগেটিভ প্রপার্টির ক্ষেত্রে এই স্টেটমেন্টটা ঠিক। সে বাষ্পচাপ হোক বা স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, যাই হোক না কেন, সব জায়গায় এই উত্তরটাই হবে। বেশ, এবার আমরা একটু ম্যাথমেটিক্যাল পোর্শনে যাব। তাহলে আমাদের কাছে এখনো অবধি কোন কোন সূত্র হাতে আছে সেটা আমরা দেখে নিই। সূত্র হাতে আছে প্রথম রাউল্টের সূত্র, P সমান P0 ইন্টু x1, এটা প্রথমে রাউল্টের সূত্র, অনেক আগে পড়া এটা আমাদের। নেক্সট হচ্ছে এখন যেটা আমরা পড়লাম বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এই হলো বাষ্পচাপের অবনমন, আর P0টা হচ্ছে বা এই P0 হচ্ছে আপেক্ষিক অবনমন, এটা হচ্ছে x2। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা বলে রাখি, উষ্ণতা নিরপেক্ষের কথায় যখন এখানে ছিলাম, এই যে এটা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন উষ্ণতা নিরপেক্ষ, কিন্তু যদি বাষ্পচাপের অবনমন বলে, খুব ভালো করে খেয়াল করতে হবে, বাষ্পচাপের অবনমন মানে কিন্তু P0 মাইনাস পি টুকু শুধু। এটা তো আর কোনো কিছুর অনুপাত না যে উষ্ণতা চেঞ্জ হলে কেটে যাবে, উপরেও বাড়বে নিচেও বাড়বে, তা তো না। তার মানে এই পার্টটুকু কিন্তু উষ্ণতা বাড়লে চেঞ্জ হবে, কিন্তু এই ভাগ P0 যখনই করে দেবো তখন আর চেঞ্জ হবে না। তাই পরীক্ষা যদি থাকে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, তাহলে সে উষ্ণতা নিরপেক্ষ। যদি বলে বাষ্পচাপের অবনমন এইটা, সেটা কিন্তু উষ্ণতা নিরপেক্ষ নয়, উষ্ণতার উপর নির্ভরশীল। বেশ, তো আমরা এই দুটো সূত্র পেলাম। এখানে আমাদের ম্যাথমেটিক্যাল যে পার্টটা আছে সেখানে আমাদের পড়তে হবে যে দ্রাবের আণবিক ভর নির্ণয়। দ্রাবের আণবিক ভর নির্ণয়। বেশ, এক এক করে দেখা যাক। প্রথমে দেখি আমরা দুটো কেস আছে এর মধ্যে। প্রথম কেসটা হচ্ছে দ্রাবের গাঢ়ত্ব কম হলে, এটা প্রথম কেস। দ্রাবের গাঢ়ত্ব কম হলে আমি দ্রাবের আণবিক ভর নির্ণয় করব। কিভাবে কি করব দেখা যাক, এক এক করে শুরু করি। এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে, রাউল্টের সূত্রের যে ফর্মুলাটা। আচ্ছা, আমি যদি বলি আমার কাছে দ্রাব যেটা আছে, প্রথমে দ্রাব কি বলি, দ্রাবক আছে আমার কাছে W1, ভালো করে লিখি একটু, বেশ,
দ্রাবকের পরিমাণ, আমার কাছে দ্রাবকের পরিমাণ আছে, দ্রাবক মানে হচ্ছে আমি 1 দিয়ে ডিনোট করি, আর সেটা পরিমাণটা বোঝাতে আমি W দিয়ে ডিনোট করলাম, W1, এটা হচ্ছে দ্রাবকের পরিমাণ। দ্রাবকের আণবিক ভর, এটা হচ্ছে M1 দিয়ে ডিনোট করলাম। দ্রাবকের আণবিক ভর বলতে একটা এক্সাম্পল, যদি আমি দ্রাবকটা যদি জল নিই তাহলে তার আণবিক ভর হবে 18, সেরকম, সেটা ফিক্সড। আর দ্রাবকের পরিমাণ W1 মানে আমি জল কতটা নিয়েছি, আমি নিতে পারি আমি হয়তো 36 গ্রাম জল নিয়েছি, এরকম। আচ্ছা, এই দুটো বললে আমি এখান থেকে দ্রাবকের মোল সংখ্যা বের করতে পারি। দ্রাবকের মোল সংখ্যা বের করতে পারি, কি করে বের করতে পারি? আমি যদি 36 গ্রাম জল নিই তাহলে 36 গ্রাম জল মানে কত মোল জল, আমি কি করে বের করি? 36 বাই তার আণবিক ভর দিয়ে ভাগ করি, 18 দিয়ে ভাগ করি, সমান 2 পেয়ে যাই আমি, 2 মোল। তার মানে অ্যাকচুয়ালি কি পরিমাণ নিয়েছি এই পরিমাণটা আর আণবিক ভর এটা ভাগ করতে হয়। তাহলে দ্রাবকের মোল সংখ্যা এখানে হবে কি পরিমাণ নিয়েছি W1, এটা মোল সংখ্যাকে আমি যদি N1 দিয়ে ডিনোট করি সেটা হবে W1 বাই M1, ক্যাপিটাল M1। অন্যদিকে দ্রাবের দ্রাবের পরিমাণ, এটা আমি বলছি যে W2, দ্রাবের আণবিক ভর আমি বলছি M2, অন্যদিকে দ্রাবের মোল সংখ্যা হচ্ছে N2। বেশ, এটা হলো। যদি আমি দ্রাবের এবং দ্রাবকের মোল সংখ্যা জেনে যাই তাহলে আমি বলতে পারি দ্রাবের মোল ভগ্নাংশ বের করতে পারি। মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ মানে কি? যার মোল ভগ্নাংশ বের করছি তার মোল বাই টোটাল মোল। আমি দ্রাবের মোল ভগ্নাংশ বের করছি, তার মানে দ্রাবের মোল হচ্ছে N2 বাই টোটাল মোল মানে N1 প্লাস N2। আচ্ছা, N2 টা লিখে দিই, W2 বাই M2। বেশ, এটুকু হলো। এবার দ্রাবের মোল ভগ্নাংশ যেটা, সেটাকেই তো আমি x2 দিয়ে ডিনোট করি, তাহলে সূত্রে আমরা দেখলাম x2, এই x2 এটাই হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ। এবার এবার এই ফর্মুলাটা নিয়ে কাজ করব। ঠিক এই ফর্মুলায় আমি x2 এর ভ্যালুটা বসাচ্ছি, এই x2 এর ভ্যালুটা নিয়ে গিয়ে আমি এইখানে বসাবো। তাহলে কি পাবো? P0 মাইনাস P, অর্থাৎ রাউল্টের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে পাই, বাই P0 সমান হয়ে যাবে x2 জায়গায় লিখতে পারি N2 বাই N1 প্লাস N2। খুব ভালো। কিন্তু এখানে আমি যে কন্ডিশনটা রেখেছি সেটা হচ্ছে দ্রাবের গাঢ়ত্ব কম হলে, অর্থাৎ একটা দ্রবণ যেখানে দ্রাবের পরিমাণ, দ্রাবের গাঢ়ত্ব খুব কম, দ্রাব খুব কম রয়েছে, দ্রাব যদি খুব কম হয়ে থাকে তার মানে দ্রাবের মোল সেটাও খুব কম, তার মানে N2 খুব কম কিসের থেকে? N1 এর থেকে। দ্রাব কি অনেক বেশি, তাই N1 এর থেকে N2 অনেক কম। আচ্ছা, এই ফর্মুলায় এই N1 N2 এর মধ্যে যদি N2 টা খুব কম হয় তাহলে N1 এর রেসপেক্টে আমি N2 টাকে নেগলেক্ট করতে পারি। তাহলে এটা নিয়ারলি অ্যাবাউট হয়ে যাবে N2 বাই N1 প্লাস N2 টা নিয়ারলি অ্যাবাউট হয়ে যাবে N1, যেহেতু দ্রাবের গাঢ়ত্ব খুব কম। বেশ, N2 বাই N1 মানে এবার কি লিখতে পারি? এই যে N2, তার মানে হচ্ছে N2 মানে হচ্ছে W2 বাই M2 বাই N1 মানে হচ্ছে W1 বাই M1 সমান, উপরেরটা এইভাবে রাখলাম W2 বাই M2, নিচেরটা উল্টে গিয়ে উপরে যাবে, সেটা হচ্ছে M1 বাই W1। বেশ, তার মানে আমি ফাইনালি পেলাম P0 মাইনাস P বাই P0 সমান W2 M1 বাই M2 W1। এবার আমি বের করতে চাইছি দ্রাবের আণবিক ভর। দ্রাবের আণবিক ভর, এটা হচ্ছে দ্রাবের পরিমাণ, এই তো এটা পরিমাণ, তো এটাও পরিমাণ, আর এটা হচ্ছে আণবিক ভর। দ্রাবের আণবিক ভর হচ্ছে M2, এই M2 টা আমি বের করতে চাইছি। এই ইকুয়েশন থেকে আমি M2 বের করতে পারবো। M2 হবে
এই M2টাকে আমি ওপাশে নিয়ে যাব আর এইটাকে এপাশে নিয়ে যাব, তাহলে দেখবি ভালো করে যে P0 বাই P0 মাইনাস M2টা ওপাশে গেল, তার মানে W2 M1 বাই W1 টা পড়ে থাকবে, W2 M1 বাই W1 এটা পড়ে থাকবে। আমি মার্ক করে দিই। তাহলে এটাই হচ্ছে আমার দ্রাবের আণবিক ভর নির্ণয়ের সূত্র হয়ে গেল। যদিও এই সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই, এত কিছু মাথায় রাখার কোনো দরকার নেই, জাস্ট এই ডেরিভেশনটা খেয়াল করতে হবে। 2-3 বার যদি নিজের হাতে লিখে প্র্যাকটিস করা যায় তাহলে এটা খুব সহজে ডিরাইভ করা যায়, তাহলে আমার এত বড় সূত্রটা মনে রাখতে হবে না অ্যাটলিস্ট। বেশ, এবার এই যে আমি করলাম এত কিছু, করে আমার লাভ কি? আমি এটা নিজে নিজে ভাবছিলাম যে এ করে আমার কি উপকার হবে। একটা জিনিস ভাবলাম যে যদি এরকম হয়, ধরো কেউ চাঁদে গেছে, চাঁদে গিয়ে একটা জলের একটা স্যাম্পেল পেয়েছে, জলের একটা সলিউশন পেয়েছে, জলের মতন একটা সলিউশন, জলের মধ্যে কিছু একটা আছে। এবার তার মধ্যে কি আছে সেটা যদি কেউ বের করতে চায়, জল মানে জলের মধ্যে কিছু আছে মানে সেটা একটা দ্রবণ, তো সেটার সে এই জল আছে, তার মধ্যে কিছু কিছু অন্যান্য কিছু আছে। তাহলে সায়েন্টিস্ট একজন, সে কেমিস্ট, সে কি করতে পারে, ওই পরিমাণ জল নিতে পারে অন্য একটা পাত্রে, সেই পরিমাণ জল নিয়ে তার যে বাষ্পচাপ হবে সেটা P0, এইটুকু দ্রবণের যে বাষ্পচাপ সেটা হচ্ছে P। বেশ, এবার এতে জল কি পরিমাণ আছে সে বের করতে পারে, সেটা হচ্ছে W1 হচ্ছে জল কি পরিমাণ আছে, আর এর মধ্যে দ্রাবক কি পরিমাণ আছে পরিমাণটা সে বের করতে পারবে, সেটা হচ্ছে W1 গ্রাম ধরো আছে, সরি W2 গ্রাম আছে আমার দ্রাব, যেটা আমার আননোন দ্রাব, যে জিনিসটা মিশে আছে আমি জানি না কি মিশে আছে, কিন্তু সেটা কি পরিমাণ আছে সেটা আমি বুঝতে পারবো, W2। বেশ, আর এই জলের ক্ষেত্রে তো M1 মানে আণবিক ভর, সেটা তো জানা, জলের ক্ষেত্রে 18 গ্রাম পার মোল। তার মানে আমি এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমি P0 জানতে পাচ্ছি, জানতে পাচ্ছি W1 M1 W2 এই পাঁচটা আমি জানতে পাচ্ছি এক্সপেরিমেন্ট করে। এই P0 জানতে পাচ্ছি, P জানতে পাচ্ছি, W2 জানতে পাচ্ছি, M1 জানতে পাচ্ছি, এটা জানতে পাচ্ছি। তাহলে আমি দ্রাবের আণবিক ভর বের করতে পারবো, এবং প্রত্যেকটা কম্পাউন্ডের আণবিক ভর মোটামুটি ডিফারেন্টই হয়, গ্লুকোজের আণবিক ভর যা হবে আমি বের করতে পারবো। ধর ওই সলিউশনে NaOH মিশে আছে সাপোজ ওই জলের মধ্যে, তার মানে সোডিয়ামের আমি 23 যোগ করলে হবে 40, তার মানে আমি 40 গ্রাম যদি আমি এখানে M2 ভ্যালু বের করতে পারি, তাহলে আমি একটা আন্দাজ করতে পারবো যে ঠিক আমার এলিমেন্টটা কি হতে পারে, তাই না? হ্যাঁ, বেশ, তো এরই একটা এইভাবে একটা অ্যাপ্লিকেশন চিন্তা করা যেতে পারে, যেভাবে হয়তো কাজে লাগে সেটা। এবার এখানে বলা হলো যে দ্রাবের গাঢ়ত্ব কম, সেই দ্রাবের গাঢ়ত্ব কম হওয়ার জন্য আমার ক্যালকুলেশনে কি চেঞ্জ করলাম, এই যে N1 প্লাস N2 টাকে আমি N1 এর সমান লিখে দিলাম, N2 টা খুব ছোট তাই সেটাকে নেগলেক্ট করে দিলাম। কিন্তু সবসময় তো এটা জরুরি নয় যে দ্রাবের গাঢ়ত্ব কম হবে, বেশিও তো হতে পারে, তাহলে কি আমি এরকম নেগলেক্ট করতে পারবো? পারবো না। তাহলে দেখি তখন কি হবে। নেক্সট হচ্ছে দ্রাবের গাঢ়ত্ব বেশি হলে, দ্রাবের গাঢ়ত্ব বেশি হলে, বেশি হলে কি হবে? বেশ, আমরা যেটুকু করেছিলাম মেন সূত্রটা হচ্ছে P0 মাইনাস P বাই P0 বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, সেটা হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশের সমান x2 মানে আমরা জানি N2 বাই N1 প্লাস N2, মানে 2 মানে দ্রাবের মোল বাই টোটাল মোল, এটা হলো। এবার এটাকে তো আমি আর নেগলেক্ট করতে পারবো না, N1 প্লাস N2 এই টোটালটা ধরে আমার ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনের সুবিধার্থে আমি কি করলাম, এই P0 এটাকে আমি উল্টে নিলাম, P0 বাই P0 মাইনাস P এটাকে উল্টে নিলাম, আর এটাকেও আমি উল্টে নিলাম, N1 প্লাস N2 বাই N2। এবার এটাকে ছাড়িয়ে যদি ভাগ করি তাহলে হবে N1 বাই N2 প্লাস N2 বাই N2, তার মানে N2 বাই N2 মানে ওটা 1 হয়ে যাবে। এবার এই 1টাকে আমি এই পাশে নিয়ে আসতে পারি, এবার সেখানে বিয়োগ করতে পারি, P0 বাই P0 মাইনাস P মাইনাস 1 সমান N1 বাই N2 হবে। তাহলে বিয়োগ করে দেখা যাক, P0 মাইনাস P0 প্লাস P বাই P0 মাইনাস P সমান হবে N1 বাই N2। বেশ, তাহলে এখানে হবে
P0 কাটছে, P বাই P0 মাইনাস P সমান হবে N1 বাই N2, মানে আমরা জানি N1 মানে আমরা পড়েছিলাম যে W1 বাই M1, N2 মানে W2 বাই M2। তার মানে এখানে লিখতে পারি W1 বাই M1 ভাগটা গুণ হয়ে উল্টে যাবে ইন্টু M2 বাই W2 এরকম হয়ে যাবে। তার মানে W1 M2 তার মানে হচ্ছে W1 M2 বাই W2 M1। আর এই যে ইকুয়েশনটা হলো এইটা সমান এইটা, আমি চাইছি আলটিমেটলি M2 বার করতে, দ্রাবের আণবিক ভর। তাহলে এখান থেকে আমি বের করতে পারি M2 সমান ক্যাপিটাল, এটা ক্যাপিটাল M2 ইকুয়াল টু W2 M1 বাই W1 ইন্টু P বাই P0 মাইনাস P। এই আমার হয়ে গেল এটা। এটা পরীক্ষায় এভাবে ডেরিভেশনও দিতে পারে যে দ্রাবের গাঢ়ত্ব বেশি হলে বা কম হলে দ্রাবের আণবিক ভর নির্ণয়ের রাশিমালা নির্ণয় করো। খুব সিম্পল প্রমাণ। বোঝা গেল তো তাহলে? এটুকুর মধ্যে কোনো কনফিউশন? না, এটুকু বুঝতে পেরেছি। বেশ, তাহলে এবার একটা কোশ্চেন করা যাক এই রিলেটেড। কোশ্চেন বলছে যে একটি অনুদ্বায়ী দ্রাবের একটি অনুদ্বায়ী দ্রাবের 12.2% W/W জলীয় দ্রবণের বাষ্পচাপ 746.6 millimeter Hg at 100 degree Celsius। তাহলে দ্রাবের আণবিক ভর নির্ণয় করো। দ্রাবের আণবিক ভর কত? কিভাবে করব দেখা যাক। আমার একটা অনুদ্বায়ী দ্রাব আছে এবং জলীয় দ্রবণ মানে দ্রাবকটা এখানে কি, দ্রাবকটা হচ্ছে জল, দ্রাবক কিন্তু জল। আমরা জলের আণবিক ভর জানি, আমি আণবিক ভরকে M1 দিয়ে ডিনোট করবো, যেহেতু M কে আমি আণবিক ভর বলছিলাম আর 1 ফর দ্রাবক। M1 সমান আমি জানি 18 গ্রাম পার মোল লিখতে পারি। বেশ, আর দ্রবণটা বলেছে কিসের 12.2% W/W। তার মানে কি 12.2% W/W দ্রবণ মানে হচ্ছে যদি 100 গ্রাম দ্রবণ হয় তার মধ্যে 12.2 গ্রাম হচ্ছে দ্রাব আছে। আচ্ছা, 100 গ্রাম দ্রবণের মধ্যে 12.2 গ্রাম যদি দ্রাব থাকে তাহলে দ্রাবক থাকবে বাকিটা, দ্রাবক থাকবে 100 মাইনাস 12.2। বেশ, এই যে দ্রাব, এটা কত গ্রাম দ্রাব আছে সেটাই হচ্ছে W2 না, আর কত গ্রাম দ্রাবক আছে সেটাই W1। আর আমি M2 টা অর্থাৎ দ্রাবের আণবিক ভর সেটা আমি জানি না। বেশ, এবার আমি যে রাউল্টের সূত্র যদি বসাতে যাই তাহলে আমাকে x2 এর ভ্যালু জানতে হবে। x2 মানে আমরা জানি N2 বাই N1 প্লাস N2। N2 মানে হচ্ছে দ্রাবের মোল সংখ্যা। দ্রাবের মোল সংখ্যা মানে দ্রাব কি পরিমাণ আছে, দ্রাব আছে 12.2 গ্রাম, 12.2 বাই M2 এটা হবে দ্রাবের মোল সংখ্যা বাই N1 প্লাস N2। N1 মানে হচ্ছে দ্রাবকের মোল সংখ্যা, দ্রাবকের পরিমাণ হচ্ছে W1। তার মানে 100 মাইনাস 12.2 বাই W1 বাই M1 মানে 18 প্লাস আবার N2 তার মানে 12.2 বাই M2। সেখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 12.2 বাই 12.2 প্লাস 4.877 M2 এটা আসবে। বেশ,
P0 মাইনাস পি বাই P0 সমান হচ্ছে x2। আমি x2 এর জায়গায় এই টোটালটা বসিয়ে দেবো, কিন্তু তার জন্য আমাকে এখানে এর মধ্যেই তো আমার M2 আননোনটা আছে, তার মানে এই তিনটের ভ্যালু আমাদের জানতে হবে। কি করে জানবো? বলা আছে কি দ্রবণের বাষ্পচাপ। দ্রবণের বাষ্পচাপ মানে এটা অ্যাকচুয়ালি পি এর ভ্যালু দ্রবণের, কিন্তু দ্রাবকের বাষ্পচাপ আমি জানি না। দ্রাবকের বাষ্পচাপ মানে হচ্ছে P0, P0 আমি জানি না। P0 আমাদেরকে খুঁজতে হবে এখানে কোথায় কি আছে ইনফরমেশন দিয়ে। এখানে বলেছে যে at 100°C একটা জলীয় দ্রবণ, তার ক্ষেত্রে 100°C মানে এটা অ্যাকচুয়ালি জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক। জলের দ্রাবকের এই যে বিশুদ্ধ দ্রাবক তার স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C, এবং 100°C তাপমাত্রায় মানে স্ফুটনাঙ্ক আমরা তাকেই বলি যখন বাষ্পচাপ, যে তাপমাত্রায় বাষ্পচাপ পারিপার্শ্বিক চাপের সমান হয়, পারিপার্শ্বিক চাপের সমান হয় তাকে আমরা স্ফুটনাঙ্ক বলি। এটা যেহেতু জলের স্ফুটনাঙ্ক, আমার গিভেন টেম্পারেচারটা আমার জলের স্ফুটনাঙ্ক, তার মানে এই টেম্পারেচারে নিশ্চয়ই এখানকার যে বিশুদ্ধ যে জল তার যে বাষ্পচাপ সেটা পারিপার্শ্বিক চাপের সমান। তার মানে বিশুদ্ধটার বাষ্পচাপ এই P0টা এটা পারিপার্শ্বিক চাপের সমান। P0 এটাই তাহলে পারিপার্শ্বিক চাপের সমান, পারিপার্শ্বিক চাপ, কারণ এখানে 100°C দেওয়া স্ফুটনাঙ্ক দেওয়া। আর পারিপার্শ্বিক চাপ মানে আমরা জানি, পারিপার্শ্বিক মানে আমাদের পরিবেশের যেটা চাপ থাকে সেটা নর্মালি বলা হয় 1 ATM চাপ, 1 অ্যাটমসফেরিক প্রেসার। এটা মানেই বলা হয় 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান, 76 সেমি Hg, 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান। কিন্তু এখানে আমার এই বাষ্পচাপটা দিয়েছে মিলিমিটার Hg তে, সেন্টিমিটার আছে তার মানে মিলিমিটার করলে 760 হয়ে যাবে মিলিমিটার Hg। তার মানে P0 এর ভ্যালু হয়ে গেল আমার 760, P এর ভ্যালু হয়ে গেল আমার 746.6, আর x2 এর জায়গায় আমি এই জিনিসটা যদি বসিয়ে দিই, এখানে আমি সবকিছু ভ্যালু জানি, এই M2 এর ভ্যালুটা এখান থেকে বের করতে পারবো। বোঝা গেল? হুম। বইয়ে এরকম অনেক কোশ্চেন আছে, প্র্যাকটিস করবি পরপর। বইয়েরই একটা কোশ্চেন আমি করিয়ে দিলাম। এর সাথে সাথেই আমাদের শেষ হলো যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। নেক্সট যেটা আমাদের ছিল সেটা হচ্ছে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কের উন্নয়ন, এটা আবার কি? সেটা হচ্ছে ধরা যাক আমার কাছে একটা বিশুদ্ধ দ্রাবক ছিল, এখানে দ্রাবক, বিশুদ্ধ দ্রাবক, এর স্ফুটনাঙ্ক ছিল হচ্ছে টিবি বয়েলিং পয়েন্ট, উপরে আমি 0 দিচ্ছি, টিবি 0 বয়েলিং পয়েন্ট। এর মধ্যে আমি একটা দ্রাব যোগ করলাম, দ্রাবটা কেমন? কঠিন অনুদ্বায়ী তড়িৎ বিশ্লেষ্য সংযোজন অযোগ্য দ্রাব যোগ করলাম এবং একটা লঘু দ্রবণ তৈরি করলাম। তাহলে আমার হয়ে গেল দ্রবণ। বেশ, এই দ্রবণ হয়ে গেলে কি হবে, এখানে যে এই দ্রবণের এখানকার যে এখন স্ফুটনাঙ্ক সেটা আমি ধরে নিলাম টিবি, চেঞ্জ হয়ে যাবে। আগে স্ফুটনাঙ্ক টিবি 0 ছিল, এখন কিন্তু স্ফুটনাঙ্ক এই মিশ্রণের স্ফুটনাঙ্ক টিবি নেই। কি হয়েছে অ্যাকচুয়ালি, বেড়েছে না কমেছে? এখানে বলছে যে এলিভেশন, স্ফুটনাঙ্ক বাড়বে, এলিভেশন অফ বয়েলিং বেড়ে গেছে। স্ফুটনাঙ্ক বাড়ছে। তার মানে অ্যাকচুয়ালি বৃদ্ধি কতটা হয়েছে, উন্নয়ন কতটা হয়েছে? উন্নয়ন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়েছে। এটা যদি বেড়ে যায় মানে এটা যদি বেশি হয়, তার মানে টিবি মাইনাস টিবি 0, এটাই হচ্ছে আমার স্ফুটনাঙ্কের উন্নয়ন। এটাও নাকি একটা কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। বেশ, এবার এটা কেন হয়, স্ফুটনাঙ্কের উন্নয়ন কেন হয় দেখা যাক। দুভাবে আমি ব্যাখ্যা করব কেন হয় এটা।
এই হচ্ছে আমার বিশুদ্ধ দ্রাবক, এই হচ্ছে আমার দ্রবণ। বিশুদ্ধ দ্রাবক এইটা, এর বাষ্প রয়েছে এখানে, এটা দ্রবণ, তার বাষ্প রয়েছে এখানে। এখানে যে বাষ্পচাপ, এটা যদি বিশুদ্ধ দ্রাবক হয়, আমরা জানি যে এই দ্রাবকের বাষ্পচাপ বেশি, আর যখন দ্রবণ হয়ে যাবে তার বাষ্পচাপটা অতটা নয়। দুটো আরো দিলাম ওই জন্য, বাষ্পচাপ বেশি, এটার বাষ্পচাপ কম। এবং স্ফুটনাঙ্ক আমরা তাকেই বলি যদি এই বাষ্পচাপটা পারিপার্শ্বিক যে চাপ, পারিপার্শ্বিক যে চাপ সেই চাপের সমান হয়ে যায়। এবার এখানে বাষ্পচাপ বেশি, এইটা যত সহজে সমান হবে, এখানে বাষ্পচাপ কম, সেই বাষ্প দিয়েই সেই টেম্পারেচার, এখানে ধরো টি°C টেম্পারেচার রয়েছে, টেম্পারেচার আমি বাড়াচ্ছি, অর্থাৎ এই বাষ্পের পরিমাণ বাড়ছে, বাড়তে বাড়তে বাষ্প বাড়ছে মানে বাষ্প চাপও বাড়ছে, এই বাষ্পের চাপ বাড়ছে, আমি টেম্পারেচার বাড়াচ্ছি, এই বাষ্প আরো তৈরি হচ্ছে, আরো বাষ্পচাপ বাড়ছে, বাড়তে বাড়তে ধরা যাক TB0 এই টেম্পারেচারে গিয়ে এই বাষ্পচাপ পারিপার্শ্বিক চাপের সমান হয়ে যাচ্ছে। আমার এইটা হচ্ছে আমার পারিপার্শ্বিক চাপ, পি অ্যাটমসফিয়ারিক পারিপার্শ্বিক চাপ। আমার বাষ্পচাপ ছিল এখানে T°C, আমি টেম্পারেচার বাড়াচ্ছি, বাষ্পচাপ বাড়ছে 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 বাড়ছে, একটা অবস্থায় গিয়ে এই বাষ্পচাপ আমার এই পারিপার্শ্বিক চাপের সমান হয়ে যাবে। টেম্পারেচার আমি এদিক থেকে বাড়াচ্ছি, ধরা যাক সেই টেম্পারেচারটা হচ্ছে TB0, এটাই অ্যাকচুয়ালি বয়লিং পয়েন্ট। অন্যদিকে অ্যাটমসফিয়ারিক প্রেসার বা পারিপার্শ্বিক চাপ তো এটাই আছে, কিন্তু এইখানে আমার ওই T°C যে পরিমাণ বাষ্প এখানে ছিল, এখানে কিন্তু বাষ্প কম, কারণ একটা বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণে বাষ্পচাপ কম হয়, এখানে অর্থাৎ এখানে বাষ্প কম, বাষ্প কম। তাহলে এই কম পরিমাণ বাষ্প, এই বাষ্প আরো বাড়াতে হবে না, অনেক বেশি বাড়াতে হবে, তো তাহলেই তো সে এই পারিপার্শ্বিক চাপের সমান হবে। এখানে বাষ্প বেশি ছিল, তাই একে কম টেম্পারেচার দিয়ে এই অ্যাটমসফিয়ারিক প্রেসারের সমান করা যাবে, কিন্তু তুলনামূলকভাবে যেহেতু এখানে বাষ্পই কম, তাহলে ঠিক বাষ্পচাপটা ততটা করতে, পারিপার্শ্বিক চাপের সমান করতে আমাকে আরো বেশি হিট করতে হবে, আরো বেশি হিট দিতে হবে, আরো টেম্পারেচার বেশি বাড়াতে হবে, যাতে আমার আরো বেশি পরিমাণে বাষ্প তৈরি হয়ে এটা পারিপার্শ্বিক চাপের সমান হয়। তার মানে এখানে টেম্পারেচার বেশি লাগবে না? হ্যাঁ, বেশি লাগবে এখানে। বেশি লাগবে। তাই এখানে ধরো এখানে সেটা, এখানে যেটা 100°C টেম্পারেচার নিয়ে গেলে বাষ্প হয়ে যায়, এই বাষ্পচাপটা পারিপার্শ্বিক চাপের সমান হয়ে যাচ্ছিল, এখানে দেখা যাচ্ছে সেখানে 100 না গিয়ে 2°C লাগছে, তখন এটাই হয়ে যাবে তার বয়লিং পয়েন্ট। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কের উন্নয়ন। বোঝা গেল মোটামুটি? বুঝতে পেরেছি। বেশ, গ্রাফের মাধ্যমে এটাকে একভাবে এরকম ব্যাখ্যা করা হয়, সেটাও খুব সহজ। এই অ্যাক্সিসে আমি রাখছি ভেপার প্রেসার, বাষ্পচাপ, আর এই অ্যাক্সিসে রাখছি আমি টেম্পারেচার। যদি বিশুদ্ধ দ্রাবক হয়, তার ভেপার প্রেসার ভার্সেস টেম্পারেচার আমি গ্রাফ টানি, তাহলে গ্রাফটা হয় অনেকটা এরকম, এরকম একটা সোজা আর কি, এরকম। এটা হচ্ছে বিশুদ্ধ, এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবক। যখন দ্রবণ হয়, দ্রবণের তো বাষ্পচাপ কম, তাই তার কার্ভটা এরকম নিচে থাকে, নিচে, এটা হচ্ছে দ্রবণ। ধরা যাক এইটা হচ্ছে আমার PATM, মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার বা পারিপার্শ্বিক চাপ। এবার এই পারিপার্শ্বিক চাপ, এই তো আমার বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, সেইটা এই লেভেলে গিয়ে পারিপার্শ্বিক চাপের সমান হচ্ছে, তাহলে এর করেসপন্ডিং যে হুম। তাপমাত্রা, এটাই আমার তখন বয়লিং পয়েন্ট। এবং এটা যেহেতু বিশুদ্ধ দ্রাবকের, তাই এটাকে আমি TB0 দিলাম। তাহলে এই অ্যাটমসফিয়ারিক প্রেসারের সমান হতে গেলে টেম্পারেচার লাগছে TB0, কিন্তু এই অ্যাটমসফিয়ারিক প্রেসারের সমান যদি দ্রবণটা হতে যায়, তাহলে দেখ আলটিমেটলি সেই টেম্পারেচারটা বেশিই লাগছে, টিবি, তাই তো? এই বরাবর তো টেম্পারেচার টিবি থেকে বেশিই লাগবে, কার্ভটা কিন্তু ভিতরের দিকে হ্যাঁ। থাকে, ভিতরের দিকে থাকলে তো কম হতো, বেশি থাকছে। তাই গ্রাফের মাধ্যমে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। বেশ, আগে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনীয় রাউল্টের সূত্র ছিল, রাউল্ট এখানে সব জায়গায় আছে, এখানেও রাউল্টের সূত্র আছে। সূত্রটা কি? তাহলে আমি সূত্রটার নাম এরকম হবে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন
স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র। এবার দুটো সূত্র আছে এখানে। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র বলছে ডেল টিবি proportional to স্মল এম। ডেল টিবি মানে হচ্ছে সেই স্ফুটনাঙ্কের উন্নয়ন, এটা মানে হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। উন্নয়ন মানে আমার ফাইনাল যে স্ফুটনাঙ্ক হলো টিবি মাইনাস আগে যে স্ফুটনাঙ্ক ছিল টিবি জিরো যদি বলি, তাহলে এইটা হচ্ছে আমার স্ফুটনাঙ্কের উন্নয়ন। সেইটা প্রপোর্শনাল টু হচ্ছে এম। এম কি? এম হচ্ছে দ্রবণের মোলালিটি। মোলালিটি এককটা খুব ইম্পর্টেন্ট, ঘনত্বের একক বা কনসেন্ট্রেশনের একক আমরা জানি মোলারিটি হয়, নরমালিটি হয়, মোলালিটি হয়, ফর্মালিটি হয়, পার্সেন্ট দিয়ে আমরা একটু আগের অঙ্কে দেখলাম, পিপিএম হয়, পার্সেন্ট মিলিয়ন, এগুলো সব ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টারে করানো হয়। বেশ, তো দ্রবণের মোলালিটির সঙ্গে সমানুপাতিক। মোলালিটি বলতে কি বোঝায় একটুখানি বলে দিই। এটা অ্যাকচুয়ালি হচ্ছে মোল পার কেজি সলভেন্ট। 1 কেজি দ্রাবকে কত মোল দ্রাব আছে। যদি আমি 20 গ্রাম NaOH আমি মেশাই 1 কেজি জলে, তার মানে 1 কেজি জলে 20 গ্রাম NaOH মিশছে। 20 গ্রাম NaOH মানে হচ্ছে 20 বাই NaOH এর মোলার ভর হচ্ছে সোডিয়াম 23, যোগ করলে হবে 40, তার মানে 0.5। তার মানে অ্যাকচুয়ালি 1 কেজি জলে আমি 0.5 মোল NaOH মেশাচ্ছি, তার মানে এই দ্রবণের মোলালিটি হয়ে যাবে 0.5। বেশ, মোলালিটি বা এটাকে আরো বাংলায় ভালো করে বলে যে মোলাল গাঢ়ত্ব। মোলাল গাঢ়ত্ব। বা রাউটের স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউটের সূত্রটা আমি মুখে বলছি। কোন দ্রাবকে একটি কঠিন কোন দ্রবণে একটি কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য ভুল বলছি, কোন দ্রাবকে, একটা দ্রাবক রয়েছে, কোন দ্রাবকে একটি কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য সংযোজন অযোগ্য দ্রাব দ্রবীভূত করে লঘু দ্রবণ তৈরি করলে দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হয়, এইটা দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হয় সেটা উক্ত দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। এটাই হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র। দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন। বেশ, এটা খেয়াল রাখার এখানে দ্রবণের, দ্রাবকের না কিন্তু। বেশ, তার মানে ডেল টিবি, ডেল্টা টিবি প্রপোর্শনাল টু এম হলো, তাহলে এই প্রপোর্শনালিটি সরলে একটা কনস্ট্যান্ট আসবে। ডেল টিবি সমান, এটার নাম দেব আমি কেবি ইন্টু এম। এই কেবি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকটার বেশ কিছু নাম রয়েছে। নাম হচ্ছে স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন ধ্রুবক, আবার এরই নাম হচ্ছে আণবিক স্ফুটনাঙ্ক ধ্রুবক। আণবিক স্ফুটনাঙ্ক ধ্রুবক এর নামই হচ্ছে স্ফুটনাঙ্ক ধ্রুবক। স্ফুটনাঙ্ক ধ্রুবক এর নামই হচ্ছে, এটা খুব প্রচলিত ইংলিশ নামটা, ইবিউলোস্কোপিক। ইবিউলোস্কোপিক ধ্রুবক, এটাই হচ্ছে কেবি। বেশ, এই হচ্ছে প্রথম সূত্র হলো। এই সূত্র নিয়ে আরো এগোবো আমরা। সেকেন্ড সূত্রটা বলে দিই এখানে। বলছে যে কোন নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, এখানে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক রয়েছে, দ্রাবক মানে ধরো জল রয়েছে,
এখানেও দ্রাবক রয়েছে, এখানেও দ্রাবক রয়েছে, একই পরিমাণ। কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে বিভিন্ন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন সংযোজন অযোগ্য দ্রাবের সমসংখ্যক গ্রাম অণু পৃথক পৃথক ভাবে যুক্ত করলে, পৃথক পৃথক ভাবে দ্রবীভূত করলে, ধরো আমি এখানে এ নিয়েছি, বি নিয়েছি, এখানে সি নিয়েছি, দ্রাবক দ্রাব, এ এর মধ্যে মেশাবো, বি এর মধ্যে মেশাবো, সি এর মধ্যে মেশাবো। এবার এও আমি যত গ্রাম অণু নিয়েছি, গ্রাম মানে হচ্ছে মোল, বিও আমি তত মোল নিয়েছি, সিও আমি তত মোল নিয়েছি। এবার এ যদি আমি 5 মোল নিই, বিও যদি 5 মোল নিই, সিও যদি 5 মোল নিই, তাহলে এই দ্রবণে গিয়ে এই দ্রাবের সংখ্যা যত হবে, 5 মোলের যতগুলো সংখ্যা হয় জানি আমরা, 1 মোলে অণুর সংখ্যা কত, 6.023 × 10⁻23 অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 5 মোলের হচ্ছে এত, তার মানে এই এই দ্রবণের মধ্যে এতগুলো দ্রাবের অণু থাকবে। এই দ্রবণের মধ্যেও বি মেশালে, আমি তো 5 মলই মিশিয়েছি, তার মানে তাতেও এতগুলো অণু থাকবে, এতেও অতগুলোই অণু থাকবে। তাহলে তিনটেতে যদি অণুর সংখ্যা সেম হয়, অর্থাৎ উপাদান কণাগুলো যদি সেম থাকে, তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন তো একটা সংখ্যাগত ধর্ম, কণার সংখ্যা সেম, তার মানে এখানেও মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন যেটা যেটা আমাদের সংখ্যাগত ধর্ম, সেটা সবার ক্ষেত্রে সেম হবে, যেহেতু সবার ক্ষেত্রে পার্টিকেলের সংখ্যা সেম, এর মধ্যে যতগুলো অণু বা আয়ন মানে পার্টিকেল আর কি, তাদের সংখ্যা যেহেতু সেম সবগুলোর মধ্যে, তাই সবার ক্ষেত্রেই স্ফুটনাঙ্কের উন্নয়নও সেম হবে। এটাই হচ্ছে সেকেন্ড সূত্র, যেটা কোন নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে বিভিন্ন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন সংযোজন অযোগ্য দ্রাব সমসংখ্যক গ্রাম অণু পৃথক পৃথক ভাবে দ্রবীভূত করলে প্রতি ক্ষেত্রে একই পরিমাণ স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটবে। বোঝা গেল তাহলে স্টেটমেন্টটা কেন বলা হলো? বুঝতে পেরেছি। বেশ, এবার এই ধ্রুবকটা নিয়ে পরে ডিসকাশন আছে কিছুটা। তার আগে বলি আমরা যে আগে যেমন আমরা দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করলাম, দ্রাবের আণবিক গুরুত্ব যেমন নির্ণয় করলাম, তেমন এক্ষেত্রে আমাদের দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করতে হবে। বেশ, সেটা কিভাবে করব? ধরা যাক W1 গ্রাম আমার বিশুদ্ধ দ্রাবক রয়েছে, তার মানে এটা হচ্ছে দ্রাবকের পরিমাণ, দ্রাবকের পরিমাণ আগে যেমন যেমন ধরছিলাম। W2 গ্রাম হচ্ছে দ্রাবের পরিমাণ, আর দ্রাবের আণবিক গুরুত্ব এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে পুরো, এটা হচ্ছে দ্রাবক পুরোটা, এটা হচ্ছে দ্রাবক হলো। এবার দ্রাবের মোল সংখ্যা তাহলে কত? দ্রাবের মোল সংখ্যা মানে হচ্ছে N2, দ্রাবের মোল সংখ্যা সেটা হচ্ছে W2/M2, এটা হচ্ছে দ্রাবের মোল সংখ্যা। বেশ, এই দ্রাবের মোল সংখ্যা এইটা আছে কত গ্রাম দ্রাবকে? W1 গ্রাম দ্রাবকে। তার মানে W1 গ্রাম দ্রাবকে দ্রাব আছে W2/M2 এত মোল। তাহলে 1000 গ্রাম দ্রাবকে কত থাকবে? W2/M2 নিচে বাই হবে W1 into 100, 1000। তাহলে এটাই হবে আমার 1000 গ্রাম দ্রাবকে কত মোল দ্রাব দ্রবীভূত আছে, এবং এটাই তো আমার সেই মোলালিটি, 1000 গ্রাম দ্রাবকে কত মোল দ্রাব দ্রবীভূত আছে। তার মানে এখান থেকে আমি পেলাম আমার মোলালিটি M ইকুয়াল টু হচ্ছে 1000 W2/M2 W1 হলো। এবার আমি ডেল টিবি সমান কেবি ইন্টু এম, এম মানে 1000 W2/M2 W1। তার মানে এখান থেকে আমি M2 টা দ্রবের আণবিক ভর যেটা সেটা এখান থেকে বের করতে পারি। তাহলে সেটা কি হবে? কেবি ইন্টু 1000 W2/W1, ডেল টিবিটা নিচে চলে আসবে, ডেল টিবি। এটাই হবে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয়ের রাশিমালা। বোঝা গেল এটুকু?
হুম বেশ, এখানে যদি এই ইকুয়েশনটা ইউজ করে যদি আমাদের যে কোনো অঙ্ক দেয়, এগুলো 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 দেওয়া থাকে, তাহলে M2 বের করতে পারবো। হুম যা খুশি। বেশ, এখানেও যদি বলে যে এই রাউল্টের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য, সেক্ষেত্রে আমাদের একই উত্তর হবে যে দ্রাবটা হতে হবে আমাদের কঠিন অনুদ্বায়ী তড়িৎ বিশ্লেষ্য সংযোজনযোগ্য এবং দ্রবণটা হতে হবে একটা লঘু দ্রবণ। এটাই হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্রের প্রযোজ্যতা, মানে কোথায় প্রযোজ্য হয়। হয়ে গেল। এরপর আসছি এই কেবি নিয়ে। এই কেবি নিয়ে কথা বলা হয়নি, এটা কি জিনিস কি বস্তু দেখা যাক। কেবি, কেবি এর নাম আমরা বললাম, ইংলিশ নামটা নিয়েই চলি, ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট, ইবিউলোস্কোপিক ধ্রুবক। সেটা কি? এবার আমি তার সংজ্ঞাটা ডিরাইভ করতে চাইছি। আমরা জানি ডেল টি বি সমান কেবি ইন্টু এম। কেবি এর সংজ্ঞা চাই আমি, যেভাবে ছোটবেলায় আমরা সংজ্ঞা লেখা দেখতাম, কিভাবে সংজ্ঞা লিখতে হয়, এম এভাবে লিখতাম না, যদি এম ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কেবি হয়ে যাবে ডেল টিপি। এভাবেই তো আমরা সবকিছু সংজ্ঞা লেখা দেখতাম ছোটবেলায়। সেরকমই যদি মোলালিটি এক হয় তাহলে স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হবে সেটাই তো কেবি, সেটাই তো হচ্ছে আমার ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট। তাহলে আমি বলতে পারি যদি আমার দ্রবণটা 1 মোলাল হয়, ক্যাপিটাল এ মোলারিটির কথা হলে সেটা মোলার বলে, আর যদি স্মল